যুদ্ধবিরতির পর প্রথমবার ভারত পাকিস্তান সামরিক পর্যায়ে আলোচনা। নয়াদিল্লিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মোদির বৈঠক। সংঘাতবিহীন রাত পার করল সীমান্তের মানুষ। সর্বশেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা হামাসের। স্বাগত জানালেন ট্রাম্প। উত্তেজনার মধ্যেই 3 উপসাগরীয় দেশে সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পরমাণু কর্মসূচি নিয়ে ফের পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে অনড় তেহরান। আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত বলছেন বিশ্লেষকরা। এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে নাটকীয় মোড়। 90 দিনের জন্য বর্ধিত শুল্ক স্থগিত করল ওয়াশিংটন বেইজিং। দুপক্ষই ট্যারিফ কমাল 115%। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর প্রথমবার 2 দেশের সামরিক পর্যায়ে আলোচনার খবর প্রকাশ করেছে এনডিটিভি। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 বাহিনীর প্রধান সহ ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ত্রবিরতির পর 2 দেশের স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। গোলাগুলির আওয়াজ আর বিস্ফোরণের শব্দে 4 দিন ধরে নির্ঘুম রাত পার করার পর স্বস্তি ফিরতে শুরু করেছে কাশ্মীর সীমান্তে। অবশেষে দুশ্চিন্তা মুক্ত হয়ে শান্তিতে রাত কাটিয়েছেন সীমান্তের বাসিন্দারা। খুলতে শুরু করেছে দোকানপাট, আবারও জমে উঠতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য। জীবন ও জীবিকা হারানোর উদ্বেগ কাটিয়ে হাসি ফুটেছে মানুষের মুখে। এরই মধ্যে ভারতের স্বাভাবিক হতে শুরু করেছে বিমান চলাচল। সংঘাতের কারণে বন্ধ থাকা ভারতের সীমান্তবর্তী 32টি বিমানবন্দরে পুনরায় শুরু হয়েছে কার্যক্রম। বাজার খুলে গেছে, আবারও ব্যবসায় বসতে শুরু করেছি আমরা। উপার্জনও হতে শুরু করেছে। এত গমগমে বাজার দেখেই আমার মন আনন্দে ভরে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর এবার 2 দেশের মধ্যে শুরু হয়েছে আলোচনা। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীর অপারেশনস বিভাগের মহাপরিচালক পর্যায়ের আলোচনা করেছে ভারত ও পাকিস্তান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সে বিষয়ে 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আলোচনা হয়। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং ভারতের 3 বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে উচ্চ পর্যায়ের বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তান দাবি করেছে শনিবার তারা 26টি ভারতীয় সামরিক স্থাপনায় আক্রমণ চালানোয় সফল হয়েছে। পাশাপাশি ভারতের 84টি ড্রোন ধ্বংসের দাবি করা হয়। রোববার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, তারা কখনোই যুদ্ধবিরতি চাননি, বরং ইসলামাবাদের আক্রমণে কাবু হয়ে নয়াদিল্লি প্রথম যুদ্ধবিরতির দাবি করে। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পর আন্তর্জাতিক চাপের কারণে পাকিস্তান এই চুক্তিতে সম্মতি জানায় বলেও দাবি করেন তিনি। যদিও গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে 35 থেকে 40 জন সেনা নিহত হয়েছে বলে পাল্টা দাবি করেছে ভারত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানে আলাদা 2টি ঘটনায় নিহত হলেন 4 পুলিশ সদস্য, আহত অন্তত 2 জন। দেশটির খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে পুলিশের মোবাইল টিমকে টার্গেট করে স্থানীয় সময় রোববার আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন একজন সাব ইন্সপেক্টর সহ 3 পুলিশ সদস্য। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ জানায়, এটি ছিল পরিকল্পিত আত্মঘাতী হামলা। একই দিনে বেলুচিস্তানে একটি মসজিদের কাছে হামলাকারীরা গ্রেনেড ছুড়ে মারলে বন্দুকযুদ্ধে নিহত হন আরেক কনস্টেবল। শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এক বিবৃতিতে বিষয়টি জানান সংগঠনটির মধ্যস্থতাকারী দলের প্রধান। হামাসের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে বলে মন্তব্য করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। এমনকি হামাসের সঙ্গে বন্দি চুক্তিতেও ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ তার। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গেল একদিনে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা যুদ্ধ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। এমনকি হামাসের সঙ্গে বন্দি চুক্তিতেও ইসরায়েল বাধা দিচ্ছে বলে মত তার। তিনি বলেন, এখন যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ। অন্যদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রোববার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজার চলমান সংকট সামরিক শক্তি প্রয়োগ করে নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে তাদের পাশে থাকবে জার্মানি। তবে তেল আবিব মানবতা বিরোধী কোনো পদক্ষেপ নিলে তার সমালোচনাও করবে বার্লিন। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করছে হামাস। সেই প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন ইসরায়েলি জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতি আলোচনা পুনরায় চালু এবং গাজা উপত্যকার বাসিন্দাদের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর লক্ষ্যেই ওই জিম্মিকে মুক্তি দেয়া হবে। মার্কিন জিম্মি মুক্তি দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, কাতার ও মিশরের মধ্যস্থতার ফলে এটি সম্ভব হচ্ছে। মার্কিন জিম্মি মুক্তি দেওয়ার বিষয়টি গাজা যুদ্ধের অবসান ঘটানোর প্রথম ধাপ হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার বিশ্বের 3 ধনী উপসাগরীয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুঞ্জন উঠেছে, এই সফরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও বিশ্লেষকরা বলছেন, 3 শক্তিশালী উপসাগরীয় অর্থনীতি বর্তমানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক গড়তে মরিয়া। তাই ট্রাম্পের সফর ঘিরে দেশগুলো নিরাপত্তা চুক্তি, প্রযুক্তি বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে আলাদা ছক কষছে বলে মত তাদের। নানামুখী সংঘাতে জড়িয়ে মধ্যপ্রাচ্য, চলমান উত্তেজনার মধ্যেই 3 ধনী উপসাগরীয় দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে মঙ্গলবার প্রথমেই যাবেন সৌদি আরবে, এরপর পর্যায়ক্রমে যাবেন কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে। এই 3 ধনী দেশে ট্রাম্পের সফর নিয়ে শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব, আমিরাত ও কাতার ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া, আর তাই নিরাপত্তা চুক্তি, প্রযুক্তি বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার সহ বিভিন্ন ইস্যুতে আলাদা ছক কষছে দেশগুলো। সফরের প্রথম দিন মঙ্গলবার সৌদি আরবে যাবেন ডোনাল্ড ট্রাম্প। রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন বলে উপসাগরীয় কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। এমনটা হলে হামাসকে ছাড়াই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে বাইডেনের আমলে ওয়াশিংটন রিয়াদ সম্পর্কে টানাপোড়েনের পর ট্রাম্প ক্ষমতায় আসায় আশার আলো দেখছে রিয়াদ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কাছে দেশটির চাওয়া সামরিক নিরাপত্তা চুক্তি, একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্র অনুমোদন আর উচ্চ মূল্যের অস্ত্র কেনার প্রতিশ্রুতি বিনিময়ে রিয়াদ যুক্তরাষ্ট্রকে দিতে চায় $600 বিলিয়ন বিনিয়োগ, যা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে সৌদি আরব। তবে তেলের দাম কমিয়ে রাখার ট্রাম্পের চাপ রিয়াদের স্বপ্নে ছাই দিতে পারে এমন আশঙ্কাও রয়েছে। ট্রাম্পের পরবর্তী গন্তব্য কাতার। যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক কাতারের। আল উদেইদ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়াতে নতুন চুক্তিও হয়েছে। তবে কাতার চায় সিরিয়ার ওপর থাকা সিজার আইন প্রত্যাহার হোক। এদিকে ট্রাম্প প্রশাসন কাতারের রাজপরিবারের পক্ষ থেকে একটি বোয়িং 747-8 বিমান উপহার হিসেবে গ্রহণ করতে যাচ্ছে বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। ট্রাম্প দায়িত্ব ছাড়ার পর এটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করা হবে। বিমানটির দাম প্রায় $400 মিলিয়ন। কাতারের পর সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প। এআই ও সেমিকন্ডাক্টরে বৈশ্বিক নেতৃত্ব দেয় আবুধাবির লক্ষ্য। যুক্তরাষ্ট্রে $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা সামনে এনেছে আমিরাত। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বাইডেন আমলের চিপ রপ্তানির নিষেধাজ্ঞা। ট্রাম্পের সফরে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলা হচ্ছে, যা আমিরাতের জন্য হবে বড় কূটনৈতিক জয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। পরমাণু কর্মসূচির সমৃদ্ধিকরণ বিষয়ে ওমানের ৪র্থ দফায় পরোক্ষ বৈঠক করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আঞ্চলিক উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগে এই আলোচনা সম্ভাব্য সমঝোতার আভাস দিলেও ইরান এখনও সমৃদ্ধকরণ নিয়ে অনড়। শান্তিপূর্ণ গবেষণার অধিকার থেকে তারা এক চুলও সরবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের চাপ, অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুদ্ধবিরতির পরিস্থিতি মিলিয়ে আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
স্থানীয় সময় রোববার ওমানের রাজধানী মাস্কটে সরাসরি ও পরোক্ষ আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। 3 ঘণ্টা ব্যাপী এই আলোচনার নেতৃত্বে ছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন দূত স্টিভ উইটকফ। যদিও তেহরান দাবি করেছে আলোচনা হয়েছে একান্তই পরোক্ষভাবে। ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি একাধিকবার বার্তা আদান প্রদানের ভূমিকা পালন করেছেন। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু নিয়ে আলোচনা চলে প্রতিনিধিদের মধ্যে। পরমাণু ইস্যুতে 4র্থ দফার এই বৈঠকে উঠে আসে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য। যুক্তরাষ্ট্র বলছে প্রযুক্তিগত বিষয়ে কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে আলোচনা কঠিন তবে কার্যকর ছিল। যুক্তরাষ্ট্র চায় নাতাঞ্জ, ফোর্ডো ও ইস্পাহান 3টি কেন্দ্রীয় স্থাপনা সহ সবকিছু বন্ধ হোক, কিন্তু তেহরান বলছে এই কর্মসূচি ইরানের পরমাণু বিজ্ঞানীদের রক্তের ফসল, আর এতে আপোষের কোনো সুযোগ নেই। কিছু মাত্রা নির্ধারণে আগ্রহ দেখালেও সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার কথা মানছে না তেহরান। আলোচনার ঠিক পরপরই তেহরানে মন্ত্রিসভার বৈঠকে মুখ খোলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন ইরান কোনো পারমাণবিক অস্ত্র চায় না, তবে কৃষি, চিকিৎসা ও শিল্পে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে তেহরান অনড় থাকবে বলে জোর দেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে এবার বাণিজ্য যুদ্ধ অবসানের আভাস দিচ্ছে ওয়াশিংটন ও বেইজিং। আগামী 90 দিনের জন্য উভয় পক্ষই শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকর হবে আগামী 14 মে থেকে। বিশ্বের বৃহত্তম 2 অর্থনীতির দেশে শুল্ক স্থগিতের খবরে তেজিভাব দেখা গেছে পুঁজিবাজারেও। একই সঙ্গে বাড়ছে ডলার ও চীনা মুদ্রা ইউয়ানের মানও। বাণিজ্য ঘাটতি আছে এমন দেশগুলো থেকে আমদানিতে গেল এপ্রিলে উচ্চ শুল্ক চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র, পরে তা স্থগিতও করা হয়। তবে চীনের ক্ষেত্রে ছিল ব্যতিক্রম। বড় দুই শক্তির পাল্টাপাল্টি শুল্ক আরও বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দেয়। উভয় দেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধ ঝুঁকির মুখে ফেলে দেয় পুঁজি বাজারকেও। এবারে পাল্টাপাল্টি শুল্ক স্থগিতের বিষয়ে একমত হয়েছে ওয়াশিংটন ও বেজিং। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত 2 দিনের বৈঠক শেষে বাণিজ্য আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 90 দিনের জন্য উভয় পক্ষই একে অপরের ওপর আরোপিত শুল্ক 115% কমাবে, যা কার্যকর হবে আগামী 14 মে থেকে। এতে চীনা পণ্যে মার্কিন শুল্ক থাকছে 30% এবং মার্কিন পণ্যে চীনের শুল্ক থাকছে 10%। তবে বহাল থাকছে ফ্যান্টানাইলের ওপর আরোপ করা শুল্ক হার। এছাড়া দুই দেশ অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন অথবা অন্য কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বিবিসি। বাণিজ্য যুদ্ধের পারদ নেমে আসায় মার্কিন ডলার ও চীনা মুদ্রা ইয়েনের দরে তেজি ভাব ফিরে এসেছে। প্রায় 3% বেড়েছে জ্বালানি তেলের দামও। ঊর্ধ্বমুখী প্রবণতায় এশিয়া সহ বিভিন্ন দেশের পুঁজি বাজারে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বৈঠকের আগেই যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। দুই দেশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রোববার প্রথমবারের মতো জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন পুতিন। আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা হতে পারে বলে জানান তিনি। হাল ছাড়তে চলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এমনই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 15 মে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর লক্ষ্য হবে সংঘাতের মূল কারণগুলো দূর করা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে কথা বলবেন বলেও জানান পুতিন। পুতিনের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আলোচনায় বসার আগেই যুদ্ধবিরতির দাবি জানান তিনি। বলেন, হত্যা অব্যাহত রেখে আলোচনায় বসা অর্থহীন। তাই বৈঠক শুরুর আগেই সোমবার থেকে যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। দুই দেশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে ইতিহাসে প্রথমবারের মতো ইউক্রেনে একসঙ্গে পা রাখেন ইউরোপের 4 প্রধান দেশের শীর্ষ নেতা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিয়েভে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সোমবারের মধ্যে যুদ্ধ থামাতে হবে, নইলে অস্ত্র ও নিষেধাজ্ঞার ঝড় বইবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নেতারা একসঙ্গে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফোন আলাপের পর সম্মেলনে জেলেনস্কি জানান, এই যুদ্ধবিরতি আকাশ, সমুদ্র ও স্থল সবকিছুর জন্যই প্রযোজ্য। রাশিয়া যদি না মানে তাহলে ব্যাংক ও জ্বালানি খাতে আরও নিষেধাজ্ঞা আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মূলত এরপরই ইউক্রেনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেয় রাশিয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রেসক্রিপশন ওষুধের দাম কমাতে একটি নির্বাহী আদেশে সই করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিলেন, প্রথমবারের মতো ন্যায্য মূল্যে ওষুধ কিনবে আমেরিকানরা। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, সোমবার একটি নির্বাহী আদেশে সই করবেন তিনি। এর ফলে ওষুধের দাম 80% পর্যন্ত কমবে। প্রেসক্রিপশন দেখিয়ে 30 থেকে 80% পর্যন্ত কম দামে সেই ওষুধ কিনতে পারবেন ক্রেতারা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশ্বব্যাপী মূল্য সমতা আনতেই এই উদ্যোগ। হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ রাখা 4 জন ওষুধ কোম্পানির কর্মকর্তা জানান, এই আদেশ মূলত মেডিকেয়ার প্রোগ্রামকে ঘিরেই হতে পারে। যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে একটি বহুতল ভবনে আগুনে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মা দিবসের দিন স্থানীয় সময় সকাল 8টায় এই আগুনের উৎপত্তি। দ্রুত তা বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। এতে 85 ইউনিটের আবাসিক ভবনটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রায় 200 বাসিন্দাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 30 জন আটকে পড়া বাসিন্দাকে উদ্ধার করে দমকল বাহিনী। তবে আগুনের উৎস এখনও জানা যায়নি বলে জানান তারা। তুরস্কের সরকারের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে অস্ত্র পরিত্যাগ ও দলবিলুপ্তির ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। সোমবার ফিরাত নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এজেন্সিটি পিকেকের ঘনিষ্ঠ বলে পরিচিত। ইরাকের উত্তরাঞ্চলে সংগঠনটির গুরুত্বপূর্ণ কংগ্রেসের পর এই ঘোষণা দেওয়া হলো। পিকেকে জানিয়েছে তারা একটি নতুন শান্তি উদ্যোগ গ্রহণ করেছে, যার লক্ষ্য আঙ্কারার সঙ্গে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। আরও দাবি করা হয়, তারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছে যাতে রক্তপাত বন্ধ হয় এবং কুর্দিদের সাংবিধানিক অধিকার আদায় করা যায়। কাবুলে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির আমন্ত্রণে এক টেবিলে বসেন চীনের বিশেষ দূত ইউ জিয়াওয়াং এবং পাকিস্তানের প্রতিনিধি মোহাম্মদ সাদিক। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সংযোগ ও কৌশলগত পুনর্বিন্যাস। বৈঠকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসির সম্প্রসারণ আফগানিস্তান পর্যন্ত বাড়ানোর বিষয়ে একমত হয় 3 দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শরণার্থী পরিকল্পনার আওতায় দক্ষিণ আফ্রিকার 49 শ্বেতাঙ্গ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রোববার জোহানেসবার্গের OR ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে শরণার্থীরা ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে তারা পুনর্বাসন করা হবে টেক্সাসে। এই দলটি ট্রাম্প প্রশাসনের বিশেষ বিবেচনায় নেয়া শ্বেতাঙ্গ সংখ্যালঘু শরণার্থী পরিকল্পনার প্রথম ব্যাচ। গেল ফেব্রুয়ারিতে এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, শুধুমাত্র তারা শরণার্থী হতে পারবেন যারা যুক্তরাষ্ট্রে পুরোপুরি একীভূত হতে সক্ষম। দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় 2 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে কেপটাউনের কাছে বুস্টার এলাকায় নিজের দোকানে কাজ করছিলেন কাউসার আহমেদ রাজু। হঠাৎ সেখানে ঢুকে পড়ে একদল ডাকাত। অতর্কিতভাবে গুলি চালিয়ে হত্যা করে তাকে। একই রাতে ইস্টার্ন কেপ প্রদেশের মাকাতুমা এলাকায় নিহত হন কামাল হোসেন নামের আরেক প্রবাসী বাংলাদেশি।
ফিলিপিন্সে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ। এবার ভোট দিচ্ছেন প্রায় 6,80,00,000 মানুষ। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের সমর্থিত প্রার্থীদের মুখোমুখি হয়েছেন ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের ঘনিষ্ঠ প্রার্থীরা। সারা দুতের্তের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে তাকে অপসারণের পরিকল্পনা করছে মার্কোসপন্থীরা। সিনেটের 12টি আসন নির্ধারণ করবে অভিশংসন প্রচেষ্টা কতটা এগোবে। তবে পর্যবেক্ষকরা বলছেন ফিলিপিন্সের সিনেটররা রাজনৈতিক আনুগত্য থেকে নয়, বরং জনমত দেখে ভোট দেবেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ত্রবিরতির পর প্রথমবার ভারত পাকিস্তান সামরিক পর্যায়ে আলোচনা। নয়াদিল্লিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক মোদির। সংঘাতবিহীন রাত পার করল সীমান্তের মানুষ। সর্বশেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা হামাসের। স্বাগত জানালেন ট্রাম্প। উত্তেজনার মধ্যেই 3 উপসাগরীয় দেশে সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের নাটকীয় মোড়। 90 দিনের জন্য বর্ধিত শুল্ক স্থগিত করল ওয়াশিংটন বেইজিং। দুপক্ষই ট্যারিফ কমালো 115%। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।